স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করব। উপসর্গ। বাংলা ভাষায় শব্দ গঠনের যে প্রক্রিয়া তার মধ্যে অন্যতম একটা প্রক্রিয়া হচ্ছে উপসর্গ। তো ইংরেজিতে আপনারা প্রিফিক্স পড়ছেন অবশ্যই, তো বাংলায় সেটাই হচ্ছে উপসর্গ। উপসর্গ থেকে আসলে পরীক্ষাতে প্রশ্ন কিভাবে আসে এটা আগে আপনাকে জানতে হবে, তাহলে আপনি উপসর্গ কেন শিখবেন, কিভাবে শিখবেন বুঝে যাবেন। কাজেই উপসর্গের একটা বিষয় দেখবেন যে সবাই ছন্দ কৌশল দিয়ে উপসর্গ মুখস্থ করে। আজকে আমরা দেখব কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে দেখব, বুঝতে পারছেন? প্রথমে দেখেন যে উপসর্গ থেকে আসলে পরীক্ষাতে প্রশ্ন কিভাবে আসে, একটু খেয়াল করেন। বেসিক্যালি উপসর্গ থেকে এই চারটা টাইপের প্রশ্ন পরীক্ষাতে হয়। প্রথম প্রশ্নটা হচ্ছে যেমন বিজ্ঞান শব্দে বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, উপসর্গ আসলে শব্দে কোন অর্থে ব্যবহৃত হয় সেই সেই ধরনের একটা প্রশ্ন আসে। যেমন এখানে বিজ্ঞানে বি হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। এরকম আসে যে বদমেজাজি শব্দের বদ আসলে কোন ধরনের উপসর্গ, তাহলে এখানে বদ হচ্ছে কি ফার্সি উপসর্গ, এই টাইপের একটা প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন আসে অবেলায় আমি দিলেম পারি অথয় সাগরে, এই ধরনের একটা শব্দ মানে বাক্য দেওয়া থাকতে পারে বা শব্দ দেওয়া থাকতে পারে, দিয়ে বলতে পারে যে এখানে আসলে কয়টা উপসর্গ আছে, এটা একটা প্রশ্ন হয়। আরেকটা হচ্ছে উপসর্গযুক্ত শব্দ কোনটি খুঁজে বের করতে হয়। এই চারটা টাইপের প্রশ্ন মানে এমসিকিউ এর ক্ষেত্রে আসে। আর রিটেনের ক্ষেত্রে একটা প্রশ্নই হয়। বেশিরভাগ ক্ষেত্রে যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে যে প্রমাণ করো যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদোতকতা আছে। একদম শেষ করে দিচ্ছি, জাস্ট মনোযোগ দিয়ে দেখতে থাকেন। হ্যাঁ, তো সংজ্ঞা আগেই পড়ার দরকার নেই, জাস্ট একটা উদাহরণ লিখে নিই তারপরে সংজ্ঞাটা দেখেন। ধরেন একটা মূল শব্দ আমার হচ্ছে কি নজর, নজর হচ্ছে একটা মূল শব্দ। এখন বলছে যে বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয় সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, এগুলো অন্য শব্দের আগে বসে এর প্রভাবে শব্দের কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয় এবং এগুলোকে বলে কি উপসর্গ। আমরা দেখি যে নজর একটা মূল শব্দ, এর সামনে একটা কথা মাথায় রাখবেন, উপসর্গ সবসময় মূল শব্দের সামনে বসবে, পূর্বে বসবে। তো নজরের আগে যদি আমি লাগাই কু, এটা হয়ে গেল কি কুনজর। তার মানে এই নজর দ্বারা কি ভালো নজরও বুঝাইতে পারতো বা খারাপ নজরও বুঝাইতে পারতো, কিন্তু যখনই আমি কুনজর লাগাইলাম তখন সেটা খারাপ নজরই বোঝাচ্ছে, কুনজরই বোঝাচ্ছে। ঠিক আছে, তো এটাই বলছে যে বাংলা ভাষায় এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা মূল শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। এই যে নতুন অর্থবোধক শব্দ তৈরি করলো মূল শব্দের পূর্বে একটা শব্দাংশ বসে, দেখেন এখানে কু শব্দটার কিন্তু আলাদাভাবে কোনো অর্থ নাই, কিন্তু দেখেন যখন আমরা নজর শব্দটার সাথে একে যুক্ত করলাম তখন এটা কি খারাপ অর্থ এসেছে, কুনজর মানে কি খারাপ নজর এরকম। বা আমি যদি এখানে দিই যে ধরেন নজর, এটাই আমার মূল শব্দ, আমি যদি এর সামনে লাগাই দিই যে সু, তখন কি হয়ে গেল সুনজর। তাহলে দেখেন তো এই এককভাবে ইন্ডিভিজুয়ালি সু বা কু এদের কোনো অর্থ আছে নাই, কিন্তু মূল শব্দটার পূর্বে বসে কিন্তু একটা নতুন অর্থবোধক শব্দ তৈরি করলো। অর্থাৎ এককভাবে এর অর্থ নাই, কিন্তু মূল শব্দের সামনে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করার ক্ষমতা আছে। তো বেসিক্যালি আপনি সংজ্ঞাটা এইখানে জাস্ট দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন যে বাংলা ভাষা টোটালটা কি ভাষায় লেখা, বাংলা ভাষায় লেখা, হিব্রুতে লেখা না, ফার্সিতে লেখা না, বাংলায় লেখা। তো বাংলা ভাষায় এমন কিছু অব্যয় সূচক শব্দাংশ রয়েছে, এগুলো কি শব্দের অংশ, শব্দাংশ রয়েছে যা মূল শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, তাদেরকেই বলি আমরা কি উপসর্গ। তো উপসর্গের কারণে বেসিক্যালি 5 ধরনের পরিবর্তনগুলো হয়ে থাকে, 5টা টাইপের পরিবর্তন হয়। প্রথম হচ্ছে যে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। দেখেন তো আগে ছিল নজর, সেটা তারা ভালো নজরও বলতে পারতেন মন্দ নজরও বলতে পারতেন, তো পরে যখন আপনি শোনা গেলেন সুনজর বোঝাচ্ছে ভালো নজর, অর্থাৎ নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়ে গেল। আরেকটা বিষয় দেখেন যে অর্থের সম্প্রসারণ ঘটে। তো দেখেন সুনজর আর কুনজর, একটা বিষয় এখানে এইখানে বিষয়টা একটু খেয়াল করেন তো যে অর্থের সংকোচন ঘটে। অর্থের সংকোচনটা আসলে কি, আমি যদি এটা একটু বুঝে নিই যে এই নজর দ্বারা কিন্তু ভালো নজরও বলতে পারতাম মন্দ নজরও বলতে পারতাম, কিন্তু যখন আপনি কু লাগাইলেন তখন শুধুমাত্রই মন্দ নজরকে বোঝাচ্ছে। এটা দ্বারা দেখেন দুইটাই অর্থ দিত, আর এখন অর্থ দিচ্ছে কয়টা, একটা। তো বেসিক্যালি এটাই হচ্ছে অর্থের সংকোচন, অর্থ শর্ট হয়ে আসছে। আবার অর্থের সম্প্রসারণটা কি, দেখেন অর্থ পরিবর্তিত মানে বেড়ে যায়। আমি যদি একটু উদাহরণটা এরকম করে দিই যে ধরেন পূর্ণ একটা শব্দ আমি এর আগে লাগালাম সম, হয়ে গেল কি সম্পূর্ণ। তার মানে কি আগে ছিল পূর্ণ এখন হয়ে গেল কি সম্পূর্ণ। তো এই যে বিষয়টা, আগে ছিল পূর্ণ এখন হয়ে গেল কি সম্পূর্ণ, অর্থাৎ অর্থের কি হলো সম্প্রসারণ ঘটলো। তার মানে দেখলাম যে অর্থের নতুন অর্থবোধক শব্দ তৈরি হচ্ছে, অর্থের সম্প্রসারণ হচ্ছে, অর্থের সংকোচন হচ্ছে, পরিবর্তন তো অবশ্যই হচ্ছে, এটা তো দেখলেই বোঝা যাচ্ছে যে আগে ছিল কি আর এখন হইলো কি। আর অর্থের পূর্ণতা সাধিত হয়, দেখেন পূর্ণতা সাধিত হচ্ছে কিনা, আগে ছিল পূর্ণ এখন হচ্ছে সম্পূর্ণ। আপনি এরকমও বলতে পারেন যে আগে ছিল পূর্ণ, আপনি যদি এখন লাগান যে পরি, হয়ে গেল কি পরিপূর্ণ,
মানে কি অর্থের পূর্ণতা সাধিত হল। দেখেন এই পরি কিন্তু আবার ওই পরি না, আপনারা যে পরির কথা চিন্তা করতেছেন ওই পরি কিন্তু এইটা দীর্ঘিকার দিয়ে, তো ওই পরি কিন্তু এটা না, এই পরি হচ্ছে এই পরি, উপসর্গের পরি। এইটা হয়, এই কয়টা পরিবর্তন আমরা দেখতে পাই যে এই কয়টা পরিবর্তন হচ্ছে কি উপসর্গের কারণে হয়ে থাকে। এখন প্রমাণগুলো তো পেয়ে গেলেন, এখন আমরা একটু প্রমাণ করবো যে ভাষায় ব্যবহৃত এইসব অব্যয়সূচক শব্দাংশের নাম উপসর্গ। উপসর্গ কি এটা তো বুঝতে পারছেন। এখন এই যে প্রশ্নটা যেটা সবসময় পরীক্ষাতে অনেক বেশি আসে, সেটা হচ্ছে যে উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থাৎ উপসর্গের এককভাবে নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ দেওয়ার ক্ষমতা আছে। আমরা যদি একটা শব্দ নেই, ধরেন হার একটা শব্দ, হার একটা মূল শব্দ, তো এর সামনে যদি আমি লাগাই আ, হয়ে গেল কি আহার। আচ্ছা, এই হার শব্দটার সাথেই আমি যদি লাগাই হচ্ছে প্র, হয়ে গেল কি প্রহার। আচ্ছা, এই হার শব্দটার সাথে যদি আমি লাগাই উপ, হয়ে গেল কি উপহার। খেয়াল করেন তো কি হচ্ছে, মূল শব্দ কিন্তু আমার একটাই, মূল শব্দ ছিল একটাই, কিন্তু প্রত্যেকবার যখন আমি উপসর্গ চেঞ্জ করতেছি, নতুন নতুন উপসর্গ দিচ্ছি, এই উপসর্গগুলোর কিন্তু কোনো নিজস্ব অর্থ নাই, কিন্তু যখন এই মূল শব্দের সাথে যুক্ত হচ্ছে তখন একটা নতুন অর্থ দেওয়ার ক্ষমতা কিন্তু তার আছে। অর্থাৎ মূল শব্দ একটাই, কিন্তু যখনই আমি প্রত্যেকবার উপসর্গ চেঞ্জ করতেছি তখন কি এখানে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন একটা করে অর্থ দিচ্ছে। আহার মানে কি খাওয়া, প্রহার মানে কি আঘাত করা মারা, উপহার মানে কি তো বুঝতেছি না উপহার কি, ক্লাস যদি ভালো লাগে আমাকে একটু উপহার পাঠান। তো এই হচ্ছে বিষয়। তাহলে উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে। খেয়াল করেন তো, এই যে আ প্র উপ, এগুলোর কি নিজস্ব কোনো অর্থ আছে? অর্থ কিন্তু নাই, কিন্তু যখন আপনি হার শব্দের সাথে এগুলো লাগাচ্ছেন তখন কিন্তু সবসময় নতুন অর্থ দিচ্ছে। মানে কি এর নিজস্ব কোনো অর্থবাচকতা নাই কিন্তু নতুন অর্থ দেওয়ার ক্ষমতা আছে। অর্থদ্যোতকতা মানে কি অর্থ দেওয়ার ক্ষমতা। তো উপসর্গের এককভাবে ইন্ডিভিজুয়ালি এদের কোনো অর্থ নাই কিন্তু নতুন শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ দেওয়ার ক্ষমতা আছে। তো এটাই হচ্ছে মূলত উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। তো এটা আপনি পরীক্ষাতে কিভাবে লিখবেন, পরীক্ষাতে আপনি প্রথমে এই সংজ্ঞাটা দিতে পারেন, তারপর উপসর্গের কারণে কি কি পরিবর্তন হয় সেটা দিতে পারেন, এবং দেওয়ার পরে আপনি এইভাবে একটা শব্দের মধ্যে একাধিক উপসর্গ ব্যবহার করে আপনি প্রমাণ দিয়ে দিতে পারেন যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, বারবার অর্থ চেঞ্জ করে ফেলতেছে। এইটা হচ্ছে উপসর্গের মেন কনসেপ্ট, মেন বিষয়। ঠিক আছে, এখন আমরা একটু এরপরে দেখি যে আসলে বাংলা ভাষায় কয় ধরনের উপসর্গ আছে। আমাদের যে বাংলা ভাষা, এই বাংলা ভাষায় বেসিক্যালি উপসর্গ আছে, বাংলা উপসর্গ আছে, তৎসম বা সংস্কৃত উপসর্গ আছে এবং বিদেশি উপসর্গ, তিন ধরনের উপসর্গ আছে। এই উপসর্গগুলো সবসময় অনেকে অনেক ছন্দ কৌশল দেয়। আমি মনে করি যে এত ছন্দ কৌশল মুখস্থ করার দরকার নেই, যে অজ অঘরাম বাস করে অজপাড়াগে। আচ্ছা, আপনি পরীক্ষাতে এতটুকু মনে রাখতে আপনার সময় লাগবে না? এত সময় কি আপনার হাতে আছে? আপনি একটা উপসর্গের একটা মার্ক বের করার জন্য আপনার সেই এত বড় একটা ছন্দ পড়তে হবে, সেখান থেকে আবার খুঁজে বের করতে হবে। নো নিড। আপনি জাস্ট একটু চিন্তা করেন তো যে এখানে আছে কয়টা, এখানে আছে বাংলা, খাঁটি বাংলা 21টা। তার এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে খাঁটি বাংলা, বাংলার সাথে 21 সম্পৃক্ত। 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন হয়, ঠিক আছে? তো এই যে বাংলার সাথে 21 সম্পৃক্ত, এই জন্য বাংলা, খাঁটি বাংলা হচ্ছে 21টা, এটা মাথায় রাখবেন। এখন দেখেন এটা মনে রাখবেন কিভাবে, আপনি এইভাবে নেন যে অ অজ অনা অঘা, অ অজ অনা অঘা, তারপরে আ আর আনাবিতি উন কত কুনিপাতি, এক লাইন, মানে একটা লাইন ধরলেন, এটাকে 2 নম্বর ধরলেন আর এটাকে ধরলেন 3 নম্বর। তাহলে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে অ অজ অনা অঘা আর আনাবিতি উন কত কুনিপাতি বিভোর রাম শশা সুহা, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি 3 থেকে 5 বার লেখেন আর 4-5 বার পড়েন, আমার সাথে 2-3 বার পড়ে নেন যে অ অজ অনা অঘা আর আনাবিতি উন কত কুনিপাতি বিভোর রাম শশা সুহা, অ অজ অনা অঘা আর আনাবিতি উনকত কুনিপাতি বিভরম শশা সহ, এইভাবে কয়েকবার পড়ে ফেলেন আর 2-1 বার লিখে ফেলেন, মুখস্থ হয়ে যাবে। আপনার অত বড় অঘারাম বাস করে দরকার নেই। এরপরে দেখেন তৎসম বা সংস্কৃত হচ্ছে 20টা। কিভাবে মনে রাখবেন, এই যে 2টাকে ধরেন এইভাবে, প্রপর অপসমনী অনুভব নির্দুর্বি, প্রপর অপসমনী অনুভব নির্দুর্বি। তারপরে হচ্ছে অধিসু উৎপরি প্রতি অতি অভিঅপি উপা, অধিসু উৎপরি প্রতি অতি অভিঅপি উপা আ, এইভাবে 3-4 বার বলেন, 3-4 বার বলবেন, 3-4 বার লিখবেন, হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। কাজেই এই হচ্ছে আপনার বাংলা উপসর্গ 21টা, তৎসম হচ্ছে 20টা। এখন এখানে আরেকটা কনসেপ্ট আছে, এই যে দেখেন আ হচ্ছে এখানেও আছে, আবার দেখবেন আ কি এখানেও আছে, আবার দেখবেন যে এইখানেও বি আছে, আবার হচ্ছে এইখানেও হচ্ছে গিয়ে বি আছে। তো এরকম 4টা উপসর্গ আছে, এই 4টা হচ্ছে আ, সু, বি, নি। এই 4টে উপসর্গ বাংলাতেও আছে, তৎসম আছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমি যদি পরীক্ষাতে চলে আসে যে আ উপসর্গ দেয়া আছে একটা, ধরেন নিখুঁত,
নিখুঁত। এখন বলতো যে নি আসলে কোন উপসর্গ, বাংলা না তৎসম? আপনি তো কনফিউজ হয়ে যাবেন, কারণ এটা তো বাংলাতেও আছে তৎসমতেও আছে। তখন আপনাকে দেখতে হবে যে যে নি শব্দের যে পরবর্তী অংশটুকু, এটা আসলে তৎসম শব্দ নাকি বাংলা শব্দ। যদি পরবর্তী অংশটুকু তৎসম শব্দ হয়, তাহলে এই নি হচ্ছে কি, এই নি হচ্ছে তৎসম উপসর্গ। আর এই পরবর্তী শব্দটুকু যদি বাংলা শব্দ হয়, তাহলে এই নি হচ্ছে কি, বাংলা উপসর্গ। ঠিক আছে, আমি যদি বলি যে এরকম, আমি আপনাকে একটা দিই, সেটা হচ্ছে যে ধরেন নিগ্রহ, তাহলে নিগ্রহ এটা আসলে কোন উপসর্গ? এই নিগ্রহতে নি কোন উপসর্গ? তাহলে দেখবেন যে গ্রহ, গ্রহ শব্দটা একটা তৎসম শব্দ, তাহলে এই নি হচ্ছে কি, একটা তৎসম উপসর্গ। এরকম বাংলা শব্দের সাথে যখন নিযুক্ত হবে তখন বাংলা উপসর্গ। বাকিগুলোর ক্ষেত্রে সেম, বাংলা শব্দের সাথে যুক্ত হলে বাংলা, তৎসম শব্দের সাথে যুক্ত হলে তৎসম। এই ছিল বিষয়। এখন আর অল্প কয়েকটা বিষয় আছে, একটু ভালো করে দেখেন তাহলেই শেষ। সেটা হচ্ছে যে বিদেশি উপসর্গ। বিদেশির মধ্যে আছে ফার্সি আছে, আরবি আছে, ইংরেজি আছে, হিন্দি উর্দু আছে। ঠিক আছে, তো আরবি হচ্ছে কি, আরবি কটা, আম খাস লাগর বাজে খয়ের, এই কটা হচ্ছে আরবি। আম খাস লাগর বাজে খয়ের। ফার্সি হচ্ছে এই যে 10টা আছে এখানে। ঠিক আছে, ফার্সি আছে কয়টা, 10টা। মাথায় রাখবেন কিভাবে, কম ফি নিম্না, আমি পড়াচ্ছি না, আপনারা যদি কম ফি দেন নিব না তো। এরকম কম ফি নিম্না, বেকার বর, বেকার বর্ব বদনা দরকার। এখানে বেকার বর পাওয়ার পরে একটু তোতলাবেন, কম ফি নিম্না বেকার বর্ব বদনা দরকার। ঠিক আছে, এখানে আমি ছন্দ মেলানোর জন্য কার দুবার ব্যবহার করছি, আবার হচ্ছে যে নামে না দুবার ব্যবহার করছি। এখান থেকে একবার করে না, একবার করে কার ব্যবহৃত হবে। তো কম ফি নিম্না বেকার বর্ব বদনা দরকার, এটা হচ্ছে ফার্সি উপসর্গ। এরপরে আছে উর্দু, হিন্দি হচ্ছে 2টা, হর এবং হরেক। আর ইংরেজি হচ্ছে 4টা, ফুল হাফ, হেডস হাফ। তো এই ছিল বেসিক্যালি উপসর্গ আর উপসর্গের প্রশ্ন। আশা করি এই ভিডিওটা আপনি যদি ঠিকঠাক মতন দেখেন, ভালো করে ক্লাসটা করেন, আর আপনি যদি নিজে প্র্যাকটিস করেন, ভালো মতন যদি নিজে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ উপসর্গ থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি পেরে যাবেন।